ঘড়িতে এখন ৫টা ৫৭। ৫টা ৪৫-এই ঘুমটা হঠাৎ ভেঙে গেল ফোনের আওয়াজে। আধো আধো ঘুমের চোখেই ফোনের স্ক্রিনের দিকে চোখ রাখলাম আর দেখলাম দিদির ফোন, মানে ঝর্ণাদির ফোন। আসলে দিদির শরীরটা আজকে খারাপ, তাই আসতে পারবে না, সেটাই ফোন করে সকাল সকাল জানিয়ে দিল। একদিকে ভালো হয়েছে, সকাল সকাল যে জানিয়ে দিল এতে করে আমার সুবিধা হলো। এই যদি ফোন না করতো, অথবা যদি আমি আশায় বসেই থাকতাম যে দিদি আসবে আসবে, তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যেত। দিদির এই দায়িত্ববোধটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এর আগে যারা ছিল তারা হট করেই ছুটি নিয়েছে এবং সেটা আমি জানতেও পারিনি, আর সেটাতে করে না আমি অনেকটাই বিপদে পড়ে গেছি। অনেকবার ফোন নাম্বার চাওয়াতেও তারা দেয়নি। তো এই বিষয়টা নিয়ে না সত্যিই দিদিকে পেয়ে আমরা খুব খুশি। এর আগের দিদিও ভালো ছিল, কাজের দিক দিয়ে সত্যিই অনেক ভালো ছিল, তবে এই দিদিও বেশ ভালো। তো যাই হোক, ৩৬৫ দিন কাজ করতে করতে একটা দিন শরীর খারাপ হতেই পারে। তো যাই হোক, এদিকে কাজকর্ম সকাল সকালই শুরু করে দিয়েছি। একেবারে সকালবেলাতেই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে প্রতিদিনকার মতো একবার একটু মপটা বুলিয়ে নিলাম। এটা একটা অভ্যেসের মতন হয়ে গেছে। সকালবেলায় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও যেন অনেকটাই ফ্রেশ লাগে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। প্রতিদিনের জামা কাপড়গুলো কাছ থেকে এসে তোমাদের দাদাভাই রেখে দেয়, তবে ওই বিকেল 4টে বেজে যায় বলে না, তখন আর আমি ধুয়ে দিই না, আমি রেখে দিই। পরের দিনকে সকালবেলায় সেগুলোকে জল ধোয়া করে দিই অথবা নোংরা হলে কেচে দিই। তো আজকেও তাই সকালবেলায় নিয়ে বেরিয়েছি, ওগুলোকে একেবারে ধুয়ে দেব। তবে তার আগে এই যে বাসন কোসনগুলো সমস্ত মেজে ঘষে নিলাম। বাসি কাজকর্মগুলো সমস্ত সেরে নিলাম, স্নানটাও সেরে নিলাম। এইবার বাকি থাকলো ঠাকুর ঘরের কাজকর্ম। ওদিকে ঠাকুরের বাসন কোসনগুলোও মাজতে হবে আর একটু মোছামুছিও রয়েছে। তো যাই হোক, চলো এইবার টুকটুক করে সেই কাজগুলো সেরেও নেওয়া যাক। এদিকে আমি এসে দেখি মা অলরেডি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। তবে মা তো আগের থেকে অনেকটাই সুস্থ আর টুকটুক করে মোটামুটি একটু কাজকর্ম করতেও পারে। তো এদিকে ঝাড় মা দিয়ে নিচ্ছে, তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি এদিকে ঠাকুরের বাসনগুলো বরঞ্চ মেজে ফেলি। তবে মায়ের হাতের যে সমস্যাটা ছিল সেটা তো ফিজিওথেরাপি এবং ডাক্তার দেখানোর পর ওষুধ খাওয়ার পর কিন্তু সেটা পুরো রিকভার হয়ে গেছে। কিন্তু এখন সমস্যাটা হলো পায়ের, মানে দুটো পাই মায়ের ফোলা, তো সেইটা একটা সমস্যার কারণ। তবে মাকে এর আগেও ডাক্তার দেখানো হয়েছে, সেটাতেও কোনো রকম কোনো কাজ হয়নি। তবে যে ডক্টর মায়ের অপারেশনটা করেছে আজকে সেই ডক্টরকেই দেখানো হবে। তোমাদের দাদা ভাই আর ওদিকে দিদি দুজন মিলেই মাকে ডাক্তার দেখাতে আজকে নিয়ে যাবে। প্রথম দিনকে যেমন পুরো 1 গ্লাস জলে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, আজ কিন্তু তেমনটা করিনি। গতকাল রাত্রেবেলায় অল্প জলের মধ্যেই চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আর এই এখন সকালবেলায় বেশি করে জল এর মধ্যে দিয়ে নিচ্ছি, আর এটাই এখন সকালবেলায় খেয়ে নিচ্ছি। তবে জানো তো, এখন ভেবেছি যে আর চা মোটামুটি আমি খাবো না, এই চিয়া সিডটাই খাবো। তবে প্রতিটা দিন আমাকে খেতে বোন বারণ করেছে, আমাকে বলেছে সপ্তাহে 3 দিন খেতে। তো গতকাল খেয়েছি, আজকে ভাবলাম আজকের দিনটা খাই আর মধ্যেখানে আরেক দিন খাবো, মানে একটা সপ্তাহের মধ্যে ওই 3টে দিনই খাবো। তো এটা খাওয়ার পর সত্যিই পেটটা কিন্তু অনেকক্ষণ বেশ ভরা থাকছে। চাটা আমি জাস্ট অভ্যাসবশতই গতকাল খেয়েছিলাম, চা না খেলেও কিন্তু খুব একটা যে সমস্যা হবে তেমনটা কিন্তু নয়। দেখলাম পেট বেশ ভরা, চা বিস্কুট অন্তত 10টা পর্যন্ত কিছু না খেলেও চলবে। আমার এই দুষ্টুটা আজকাল কি করছে জানো, নিজের গায়ের থেকে এরকম পালকগুলো খুলে তারপর কি যে খায় ওর থেকে চিবিয়ে চিবিয়ে, আমি কিছুই বুঝতে পারি না। আর প্রতি বছর জানো তো এইরকম মে জুন মাসের দিকটাতে না ওর এরকম প্রচুর পালক ওঠে আর কি, জানো তো, গা চুলকায় আর তারপর দেখি ওইরকম গা থেকে ছোটো 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 পালকগুলো ঝরে যায়। লেজের থেকেও কিন্তু বড় পালক এই দেখো খুলে নেয়, নিজেই খুলে নেয় এগুলো। তো আবারও নতুন করে কিছুদিন বাদে সুন্দর একদম পালকে ভরে যায়। এখন মিঠুর গাটা দেখো একটুখানি কেমন যেন পালকগুলো হালকা হালকা লাগছে, তাই না? কিন্তু এটা আবার কিছুদিন বাদে ঠিক হয়ে যাবে। দেখো কেমন করে মন দিয়ে মায়ের কথা শুনছে আমার মিঠু, আমার সোনা মিঠু। সোনা আমা মা ওর ব্যাপারই আলাদা, দেখো সব সময় ক্যামেরা কনসাস, ক্যামেরা অন করলেই হলো, জানে মা ভিডিও করছে, সুন্দর করে পোজ দেবে।
দেখো কি সুন্দর হাতে নিয়ে পালক, মানে হাতে পালকটা নিয়ে বসে রয়েছে আমার সোনা বাচ্চা। বাসনগুলো যতক্ষণ না তুলতে পারি ভালো লাগে না, তো সমস্ত বাসনগুলো তো ওদিকে শুকিয়ে গেছে, তুলে নিয়ে এবার গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো টেবিল ফ্যানটা চালিয়ে নিচ্ছি। এই ফ্যানটা চালিয়েই আমি সবজি বানাই, আটা মাখি, কখনো কখনো যদি খুব গরম পড়ে পেছনের দিকটাতে এইভাবে চালিয়ে রেখে আমি রান্নাটাও করি। খুবই কষ্ট হয় গরমে, জানো তো। আর কি বিভৎস গরম যে পড়েছে, ফ্যান ছাড়া যেন একটা মুহূর্তও কিছুতেই কাটানো যাচ্ছে না। এইবার বাসনপত্রগুলো সমস্ত গুছিয়ে নিয়ে সকালে রান্নাবান্নাটাও শুরু করে নেব। গতকাল রাত্রে সার্ফগুলো আর ঢেলে রাখিনি, কারণ দেখলাম সার্ফ রাখার এই যে জগটা ভীষণ একটা আঠা টাইপের হয়েছে। তো গতকাল রাত্রেই এটাকে একেবারে সুন্দর করে মেজে ঘষে উপর করে রেখেছিলাম। সারা রাতে জল বেশ সুন্দর ঝরে গেছে, একেবারে শুকনো হয়ে গেছে। এইবার সার্ফটাকেই আগে ঢেলে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো, মানে মুদিখানার জিনিসগুলো আনার পর যতক্ষণ না ব্যাগটা আজর করে সমস্ত জিনিসপত্রগুলো ঢেলে রাখতে পারছি ততক্ষণ যেন শান্তিই পাই না। সমস্ত জিনিসগুলো যখন এরকম গোছ গাছ করে একদম গুছিয়ে রেখে দিতে পারি তখন সবথেকে বেশি শান্তি লাগে। এখন গরমকাল, পটল ছাড়া তো কোনো কথাই নেই। সকালের রুটির তরকারির জন্য আলুর সাথে পটলটা চাইই চাই। আর শুধু আলু দিয়ে তরকারি করে দিলে না মা খুব একটা পছন্দ করে না, সাথে তোমাদের দাদা ভাইও দেখি কেমন একটু করে। সেই কারণে ভাবলাম যে ওই পটল দিয়ে আলু দিয়েই তরকারিটা করি, যেটা যারা ভালো খায় তেমনভাবে করে দেওয়াটাই উচিত। তো এইরকম পটলগুলোকে পাতলা পাতলা করে একদম ছোটো ছোটো টুকরো করে নিই, তার সাথে আলুগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করি। তার সাথে কাঁচা তেল, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে বসিয়ে দিই, মানে সেদ্ধ তরকারি আর কি, যেটাকে আমরা বাটি চচ্চড়ি বলি। আজকে সকালবেলায় তোমাদের দাদাভাইও রুটি খাবে বলেই আটাটা মেখেছি এবং তরকারিটাও করেছি। তো ওদিকে যতটুকু ভাত ছিল তাতে করে আর কি বাবানেরও সকালবেলাটা হয়ে যেত, আর ওদিকে তোমাদের দাদাভাইয়েরও হয়ে যেত। তো এখন যখন এসেছে এখন বলছে রুটি খাবে না, ভাতই খাবে। তো এদিকে শুধুমাত্র বাবা এবং মায়ের জন্যই দুটো দুটো চারটে রুটি সেঁকে নিচ্ছি, আর বাবানের বাবাকে ওই ভাতটাই গরম করে খেতে দিয়ে নেব। আমাদের ছোট্ট পুচকুটাকে সেই কবে দেখে এসেছি, মনটা ভীষণ চাইছে পুচকুটাকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু বিকেলের দিকটাতে যাওয়া আর হচ্ছে না। তো ভাবছি এর মধ্যেই যাব পুচকুকে দেখতে। ভীষণ মনটা টানে, কিন্তু হুট করে তো আর যাওয়া হয়ে ওঠে না, এই দিকটা গোছগাছ করে না রেখে বেরোতে পারি না। তো যাব, আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো এদিকে দেখো রুটি তরকারি বাবা মায়ের জন্য বেড়ে নিয়েছি, আর এদিকে বাবানের বাবার জন্য ভাতটাও করে নিয়েছি, মানে ভাতটা গরম করেছি। এদিকে প্রেশারের মধ্যে একেবারে ডিম আলু সমস্ত দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এখন দিয়ে নিলাম। আজকে অনেক দিন পর আবার আমাদের মিস্ত্রি দাদার সময় হয়েছে। তো যেহেতু এই কাজটা খুবই ছোট্ট একটু জায়গার কাজ, সেই কারণে মিস্ত্রির হয়তো গা নেই। তো এই দেখো এখন আজকে এসেছে একটা জোগাল আর এক মিস্ত্রি দাদা। তো আমাদের ওই ছোট্ট যে চালাটা সেটার কাজ আবারও শুরু হয়েছে। আজকে মনে হয় ওই লিন্টনের ওপরে যে গাঁথনিটা এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, দুদিনের মধ্যেই এর ওপরে টিন বসিয়ে দেওয়া হবে। এই জায়গাটাতে বাবা বলেছিল যে পাতলা করে ঢালাই দিয়ে দেবে, তারপরে চিন্তা ভাবনা করলো যেহেতু পুকুরের ধারে বাড়ি সমস্যা হতে পারে, ফেটেও যেতে পারে, তো সেই কারণে ঢালাই আর না দিয়ে টিনই বসিয়ে দেওয়া হবে। তো যেহেতু ওই বারান্দা মতো চালা বসার মতো জামা কাপড় মেলার মতো থাকবে, ঢালাই ছাড়াই এমনি চলবে। তো বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও এখন মোটামুটি একটু ভালো লাগছে। আর এদিকে দেখো রান্নার জোগাড়টাও করে নিয়েছি। আজকে মটরের ডাল করব, তার সাথে পটল পোস্ত হবে, আর তার সাথে আলু সেদ্ধ তো অবশ্যই দেব। ওদিকে আমড়া রয়েছে, আমড়া দিয়ে ভাবছি হয় ডাল না হয় চাটনি, কিছু একটা তো করছি। আর এখানে পটল ভাজা করব, ব্যাস এই হলো আজকের আমাদের একদম সিম্পল মেনু। আর আজকে জানো তো পটল পোস্তটা করব গোটা গোটা করে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এইভাবে করা হয় না, পটলটিকে মধ্যেখান থেকে চিড়ে কলম ছাট দিয়ে 4 টুকরো করা হয়, তারপর সেটাকে করা হয়। তবে আজকে আমি কিন্তু এইভাবে গোটা গোটা রান্না করব। আর গাটাকে দেখেছো কেমন সুন্দর করে 2 দিক দিয়ে বেশ চিড়ে চিড়ে দিয়েছি। আর এই যে হাঁড়ি মেজে নিয়ে এসে আবারও নতুন করে ভাত বসালাম, যেটুকু ভাত ছিল সেটা দিয়ে তো সকালে হয়েই গেল। আর এই যে ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়ে নিচ্ছি, তবে আজকে আর খুন্তি দিয়ে দিইনি, এমনিই দিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম মটর ডালটা এমনিই করব, তারপরে চিন্তা করলাম মটর ডাল এমনি ভালো লাগে না, তার থেকে বরঞ্চ
ওই যে আমরা কুটেছি সেটা দিয়ে চাটনি না করে ডালে দিয়ে দেওয়া হোক, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তবে মটরের ডালে মানে টক ডালটা খুব একটা ভালো যে লাগে তেমনটা নয়, মুসুরির ডালে টক ডাল খেতে আমার যেন একটু বেশিই ভালো লাগে। তবে মটরের ডাল তো শুধু খাওয়া যায় না, তাই ওই আমরা দিয়েই ডালটা করে নিচ্ছি। গোটা পটল পোস্ত করতে গেলে এইরকম গাটা যদি একটু চিড়ে চিড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পটলটা বেশ সুন্দর সেদ্ধও হয়, ভাজাও হয়, আবার নুন ঝালটাও ঢোকে। আর এদিকে মশলাটাও করে নিয়েছি। এখানে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, তার সাথে বেশ খানিকটা পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা, সবটাই সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর পটলগুলোকে না একটু আঁচ কমিয়ে কমিয়ে বেশ একটু বেশি পরিমাণ তেল দিয়েই সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখো লাল করে ভাজাও হয়ে গেছে। আর এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে নিলাম। আর জানো তো, কোনো রকম সর্ষে বাটা অথবা পোস্ত বাটার কোনো পদ যদি হয়, তাতে কিন্তু কালো জিরে দিলে সব থেকে বেশি স্বাদের হয়। আজকে রান্নাবান্নাটা খুব একটা ঝামেলার নেই বলে তাড়াতাড়ি হয়েও গেছে। আর ওদিকে মাকে তোমাদের দাদাভাই আর দিদি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল, তো ওদিকে ডাক্তার দেখানো হয়েছে। তবে যে ডাক্তার দেখানো হয়েছে তিনি আবার আর একজনকে রেফার করেছেন। তবে আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বলে সেখানে আর দেখানো হয়নি, তাই আগামীকাল মাকে আবারও সেই ডাক্তারকে দেখানো হবে। তো এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। সকালে তো একবার মুছে নিয়েছি, এখন আরও একবার একটু মুছে নিচ্ছি। আর ঘরটা মোছা হয়ে গেলেই ওদিকে বাবা মায়ের ভাতটা বেড়ে খেতে দিয়ে আসবো। অনেকক্ষণ পর এখন ক্যামেরাটা অন করলাম, আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমরাও এখন খেতে বসে গেছি। বাবা মায়ের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। তবে ডালটা আমি আর নিইনি, আমি এই পটল পোস্তটা দিয়েই খুব ভালো খাচ্ছি। ডাল মানে মটরের ডালটা আমি খুব একটা পছন্দ করি না, তার মধ্যে ওই টক ডাল মটরের ডালে একদমই ভালো লাগে না। ঘড়িতে এখন সময় রাত 8:30। আজকে 7:30 থেকে বাবানের পড়া রয়েছে, তো বাবান ওদিকে পড়তে গেছে। আর সেই ফাঁকে আমি টুকিটাকি কাজগুলো আজকে একটু সেরে নিয়েছি। এখান থেকে টুকটাক মানে জামা কাপড়গুলো আমি রেখেছি, যেগুলো মোটামুটি আমি পরি, তো ওই টেনে টুনে বার করা হয়, আবার রেখে দেওয়া হয়, গোছানো আর হয় না। তো আজকে একটু সময় পেয়েছি, তাই এগুলো একটু গুছিয়ে নিলাম। আর এদিকে বাবানের এই পার্টটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এগুলোও ভীষণ কেমন যেন একটু হবজব হয়েছিল, তো এই জায়গাটাও বেশ সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি। মানে এগুলো তো প্রতিদিন হয় না, আলমারি গোছানোটাও দেখবে প্রতিটা দিন কিন্তু হয়ে ওঠে না। তো যখন ওই সময় টুকটাক পাই, এইভাবে টুকটুক করে কাজগুলো সেরে নিই। আর জানো তো, আমি সেদিনকে যে পাখা পরিষ্কার করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমার সেই নোংরা পাখাটাকে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা ধপধপ করছে, তাই না? ওপরের খাঁচাটা আটকানো হয়নি, তার কারণ হলো এইভাবে থাকলে নাকি হাওয়াটা খুব ভালো আসে। আর জানি এটা ভীষণ রিস্কে, কিন্তু যেহেতু ওপরে থাকে তাই খুব একটা রিস্কের লাগে না, হাওয়াটা বেশ ভালোই লাগে। দিদি আদৌ আগামীকাল আসতে পারবে কিনা জানি না। আমি আগে থেকেই বাসন কোসনগুলো সব মেজে ঘষে রেখে দিলাম, কাল সকালে আর কিছু করছি না। রাত্রের খাওয়া দাওয়া সমস্ত তো হয়েই গেছে। রাত্রে ভাতে জল ঢেলে দিয়েছিলাম, সেই দিয়েই একটু পেঁয়াজি ভেজেছিলাম, তাই দিয়ে খাওয়া হয়েছে। আর বাবা মার জন্য রুটি করে নিয়েছিলাম, ওনারা দুধ আম দিয়েই খেয়ে নেন। তো আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আসছে নতুন কোনো ব্লগের সাথে। কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না। টাটা।